আজ সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি, পথঘাট জলে ডুবে গিয়েছে একেবারে। রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কিছুই চলছে না, তাই অফিস কামাই করে সারাটা দিন বাড়িতে বসেই কাটিয়ে দিলাম। সন্ধ্যাবেলায় আমার ড্রয়িং রুমে বসে একটা ম্যাগাজিনের পাতায় চোখ বোলাচ্ছিলাম। এই সময় কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলে দেখলাম আমার বন্ধু অবনী এসে হাজির। ওর চুল উস্কো খুস্কো, চোখ দুটো লাল, কতদিন দাড়ি কামায়নি। বললাম, কি ব্যাপার রে? অবনী একটি কথাও না বলে আমার ঘরে গিয়ে সোফায় গা এলিয়ে চুপচাপ বসে রইল। অবনী একজন প্রেস ফটোগ্রাফার। বিভিন্ন কাগজে ওর তোলা ফটো ছাপা হয়। ত্রিবেণীতে গঙ্গার ধারে ওদের নিজেদের বাড়ি, সেইখানেই থাকে এবং ডেলি প্যাসেঞ্জারি করে। অবনীর ওই রকম চেহারা দেখে বললাম, তোর কি হয়েছে অবনী? এ কী চেহারা তোর? অবনী তার করুণ চোখ দুটো তুলে আমার দিকে তাকিয়ে বলল, আমি বোধহয় বেশি দিন আর বাঁচব না রে। কেন, হঠাৎ এরকম মনে হওয়ার কারণ কি? তুই ভূতে বিশ্বাস করিস? না, তবে ভূতের নামে ভয় পাই, কিন্তু চাক্ষুষ দেখিনি বলে বিশ্বাস করি না। বাড়িতে আমি একদম টিকতে পারছি না। আজ কিছুদিন হলো আমার ঘরের মধ্যে অদ্ভুত সব কাণ্ড হয়ে যাচ্ছে। আমার এত ভয় করছে যে মনে হচ্ছে আমি আত্মহত্যা করি। ওর কথায় আমি শিউরে উঠলাম। বললাম, ছি অবনী, ওই কথা মুখেও আনতে নেই। কাপুরুষের মতন আত্মহত্যা করতে যাবি কেন? অবনী হঠাৎ বলল, আচ্ছা, আমি পাগল হয়ে যাইনি তো? আমি বললাম, মনে হচ্ছে তাই হয়েছিস। যাক, তোর ভাই কি করছে? সে মাস 2 হলো দুর্গাপুরে চাকরি পেয়ে চলে গেছে। তুই তাহলে বাড়িতে একা? হ্যাঁ, কিন্তু বিশ্বাস কর, আজ কিছুদিন হলো ওই বাড়িতে আমি কিছুতেই থাকতে পারছি না। আমার বড় ভয় করছে। ওখানে আমি প্রতি রাতে আর একজনের অস্তিত্ব অনুভব করছি। কে সে? তা জানি না, তবে সে যে অশরীরী আমি তা বুঝতে পারছি। আমি ভাবছি কিছুদিন তোর এখানে থাকবো। তোর কোনো অসুবিধা হবে না তো? না না, অসুবিধা হবে কেন? তবে আমার মনে হয় তোর আমার কাছে থাকার চেয়ে আমারই বরং তোর ওখানে গিয়ে থাকাটা ভালো। খবরদার, ওখানে কোনো মানুষ থাকতে পারে না। তুইও পারবি না। আমার মতন তুইও তাহলে পাগল হয়ে যাবি। আমি ভাবছি ও বাড়িটা বিক্রি করে অন্য কোথাও চলে যাব। তোর ভাই আপত্তি করবে না? বোধহয় না। ওকে সব কথা জানিয়ে চিঠি দিয়েছি। সামনের মাসে ও সোজা তোর এখানে চলে আসবে। তারপর এখানে বসে আলোচনার পর যা হয় কিছু একটা ঠিক করে নেব। ও বাড়িতে তোরা কতদিন আছিস? ওটা তো আমাদের পৈতৃক বাড়ি। আমার বা আমার ভাইয়ের জন্মই ও বাড়িতে। এর আগে আর কখনো ওরকম অস্তিত্ব অনুভব করেছিস? না, কখনোই না। এমনকি দিন 15 আগেও না। ঠিক কি কি হয় বলতো? অবনী একবার তার হাতের ঘড়িটা দেখল, তারপর বলল, তুই যখন নিজেই যেতে চাইছিস তখন আমার মনে হয় আমার কথা না শুনে সব কিছু তোর নিজের চোখে দেখা বা অনুভব করাই ভালো। কেননা আমার সব কথা তুই বিশ্বাস করবি কি না তা তো জানি না, তবে তুই গেলে আমি খুশি হব। কেননা আমিও দেখতে চাই আমার ঘরে আরেকজনের উপস্থিতি সত্ত্বেও ওই সব ঘটে কি না। যদি যাস তো এক্ষুনি চল, লাস্ট ট্রেনটা পেয়ে যাব তাহলে। আমি বললাম, না, আজ এই দুর্যোগের রাতে নয়, কাল সকালে বরং যাব। তারপর 2-1 দিন থেকে আবার তোকে সঙ্গে নিয়েই ফিরে আসব। যতদিন তোর ভাই না আসে ততদিন তুই আমার কাছেই থাকবি। এই অবস্থায় তোকে একা থাকতে দেওয়াটা ঠিক হবে না। তাহলে খুব ভালো হয় রে। আমার এখন মাথার ঠিক নেই। আমার ভালো মন্দর ভার এখন তোর হাতেই ছেড়ে দিলাম। তবে এও জেনে রাখিস, আমি কোনো দিনও আর একা থাকতে পারবো না। সব সময়ের জন্য আমার একজন সঙ্গী অবশ্যই চাই। এরপর আমরা দুজনে অনেক রাত পর্যন্ত গল্প করে কাটালাম। আলু ভাজা আর গরম লুচি খেয়ে পাশাপাশি শুয়ে পড়লাম দুজনে। শোয়ার পরেই ঘুম যখন ভাঙল তখন বেশ সকাল হয়ে গেছে। কতদিন যে এমন আরামে ঘুমায়নি। আমার তো একদমই ইচ্ছা করছে না ওই অভিশপ্ত বাড়িতে ফিরে যেতে। তোর ওখানে যাবার গাড়ি কখন? সে বেলা 1টায়। সে কি, সারাদিনে আর গাড়ি নেই? না, একটা ছিল সকালে, সেটা এতক্ষণে ছেড়ে গেছে। তা যাক, বেলা 1টার গাড়ি সই। অবনীর সঙ্গে আমাকে আসতে দেখে আশেপাশের লোকেরা এবং দোকানদারেরা
চাপা গলায় ফিসফিস করে নিজেদের মধ্যে কি যেন বলাবলি করতে লাগলো। আমি তখনকার মতো আর চোখে সব কিছু দেখে নিলাম। তারপর অবনীতের বাড়িতে গিয়ে দোতলার ওর শোবার ঘরে ঢুকলাম। ওর ল্যাবরেটরির নিচে ওর ঘরের ভেতর থেকে গঙ্গা দেখা যায়, ছাদ থেকে শ্মশান। অবনীর বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে চা পর্ব শেষ করলাম। তারপর বললাম, অবনী, আমি একবার আধ ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, তুই একা থাকতে পারবি তো? তা পারবো, এখন দিনের বেলা তো কোনো ভয় নেই, যা কিছু উপদ্রব রাত্রে। তুই কিন্তু বেশি দেরি করিস না। না রে বাবা, তোকে একা রেখে আমি কখনো বেশিক্ষণ বাইরে থাকতে পারি? আমি অবনীদের বাড়ি থেকে বেরোতেই পাশের বাড়ির একজন বয়স্কা মহিলা আমাকে ডাকলেন। বাবা শোনো, তুমি অবনীর কে হও? আমি ওর বন্ধু হই। কেন বলুন তো? তুমি এসেছো, খুব ভালোই হয়েছে। হঠাৎ কি যে হলো ছেলেটার, মাঝ রাত্রির হলেই চিৎকার করবে আর ঘরময় ছুটোছুটি করবে। আমার মনে হচ্ছে কেউ কিছু খাইয়ে দিয়ে মাথাটা খারাপ করে দিয়েছে ওর। তুমি বাবা ওর ভাইকে একটা খবর দাও, আর পারো তো কোনো মানসিক রোগের ডাক্তার দেখাও। আমি সেই জন্যই এসেছি। বেশ করেছো বাবা, বেশ করেছো। ভদ্রমহিলার কাছ থেকে বিদায় নিয়ে আমি সেই দোকানগুলোর কাছে এলাম, যেখানে একটু আগেই ওকে দেখে সকলে ফিসফিস করে কী সব বলাবলি করছিল। আমি তাদের কাছে গিয়ে বললাম, আচ্ছা, আপনারা তো অবনীকে চেনেন, আমার বন্ধু হয়। একটু আগে আপনারা ওকে দেখে কি যেন ফিসফিস করে বলছিলেন, সেই জন্যই আমি আপনাদের কাছে এসেছি। কি ব্যাপার বলুন তো? আপনারা কি ওর মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করেছেন? দেখুন, আমি কিন্তু ওকে সম্পূর্ণ অপ্রকৃতিগ্রস্তই মনে করছি। হ্যাঁ, আমরা ওকে হঠাৎ এরকম হয়ে যেতে দেখেছি। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন, ও প্রায় রাতেই চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। দাদা, আমি এক রাত্রের একটা ঘটনার কথা বলবো, শুনলে আপনি অবাক হয়ে যাবেন, ভাববেন মিথ্যে কথা বলছি। আমার কথা এরা কেউ বিশ্বাস করে না, হাসে, মনে করে আমি বোধহয় বানিয়ে বলছি। বেশ তো, শুনেই না কি ব্যাপার। শুনুন তবে। সেদিন রাতে অবনীতা যখন চিৎকার করে অজ্ঞান হয়ে যায়, তখন আমি আর ওর পাশের বাড়ির বিষ্টুদা ছুটে যাই, কিন্তু গিয়ে যা দেখলাম তাতে গায়ে কাঁটা দিয়ে উঠল। কীরকম? অবনীতার নিচের দরজায় খিল দিয়ে উপরের ঘরের দরজাও বন্ধ করেছে। সেদিন অবনীতার চিৎকার শুনে আমি আর বিষ্ণুদা ছুটে গিয়ে নিচের দরজায় ধাক্কাধাক্কি করতে থাকি। বেশ কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পর দেখলাম দরজার খিলটা কে যেন খুলে দিল। আমরা তত্তর করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গিয়ে উপরের দরজায় ধাক্কা দিলাম। অবনীতার সাড়া নেই। তারপর হঠাৎ যেন জাদুমন্ত্র বলে উপরের ঘরের দরজাটাও খুলে গেল। অবনীতা অজ্ঞান হয়ে পড়ে আছে। এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে এই, যেই বাড়িতে অবনীতা একা থাকে সেই বাড়ির বন্ধ খিল আমাদের ধাক্কাধাক্কির পর খুলে দিল কে? স্ট্রেঞ্জ। অথচ আমার আর বিষ্ণুদার এই কথা এখানকার কেউ বিশ্বাস করতে চায় না। দেখুন, আপনার কথা কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি করছি। তাই বলছি, আজ রাতটায় আপনাদের ভেতর থেকে একজনও যদি কেউ আমাদের কাছে থাকেন তাহলে খুব ভালো হয়। আজ রাত্রে আমি নিজের চোখে দেখতে চাই এখানে কি হয় না হয়। কিন্তু না, আমার কথায় কেউ রাজি হলো না। সবাই বলল, না 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 দাদা, ও বাড়িতে রাত্রিবাস কিছুতেই করছি না, বলা যায় না। যদি সত্যি ভৌতিক ব্যাপার কিছু হয় তাহলে কার কোপ কার ঘাড়ে চাপে। তবে হ্যাঁ, যদি সেরকম ভয়াবহ কিছু দেখেন তাহলে চেঁচিয়ে ডাকবেন আমাদের, আমরা একজন নয় সবাই ছুটে যাব। আর পারেন তো দরজার খিলটা খুলে রাখবেন। আচ্ছা চলি তাহলে। আমি যখন ফিরে এলাম, অবনী ছাদের কার্নিশের ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি এসে বললাম, কিরে, একা থাকতে ভয় করেনি তো? না, তবে মনে হয় খুব একটা সাহসও পাচ্ছিলাম না, তাই বদ্ধ করে না থেকে খোলা ছাদে এসে বসে আছি। বেশ করেছিস, চল দেখি গঙ্গার ধার থেকে একটু বেরিয়ে আসি। কোথাও না, ওই দেখ আকাশের অবস্থা, এই নামলো বলেই। তাহলে চল, ঘরে বসে রাতের খাবারটা তৈরি করা যাক। কি খাবি বল? স্রেফ ডিমের ঝোল আর গরম ভাত। আমরা দুজনে ঘরে ঢুকে ভাত বসালাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছি, এমন সময় শুরু হলো বৃষ্টি। সেই বৃষ্টি যেন কালকের রেকর্ডকেও হার মানায়। এর মধ্যে আমি জিজ্ঞেস করলাম, অন্যদিন কি এমন সময়ে উৎপাত আরম্ভ হয়? কোনো ঠিক নেই, কখনো সন্ধ্যার পর থেকেই হয়, কখনো মাঝরাতে।
অবশ্য তুই থাকার জন্য যদি না হয় সেটা আলাদা কথা। রাত তখন 10টা। এই পর্যন্ত সময়টা বেশ নিরুপদ্রবেই কাটল। শুয়ে গল্প করছি, এমন সময় লোডশেডিং হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে অবনী আমার কাজ ঘেঁষে সরে এসে বলল, এইবার এইবার সে আসবে, নিশ্চয়ই আসবে। কে আসবে? ওই 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 তো, ওই দেখ। আমি শুয়ে শুয়েই জানলার দিকে তাকালাম। দেখলাম জানলার ঘষা কাছে ফ্রক পরা 14-15 বছর বয়সের এক কিশোরী মেয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। আমি কঠিন গলায় বললাম, কে তুমি? মেয়েটা কোনো উত্তর দিল না। এমন সময় ফুস করে একটা দেশলাই জ্বালার শব্দ হলো। তারপরেই দেখা গেল টেবিলের বাতিটা জ্বলছে। এই ঘরে আমি আর অবনী ছাড়া আর কেউ তো নেই। তাহলে কে জ্বালালো এই বাতি? কে সেই অশরীরী? ততক্ষণে ছায়ামূর্তি মিলিয়ে গেছে। আমরা দুজনেই ভয়ে কাঠ। চারিদিক নিস্তব্ধ, নিঝুম। অবনী যেন ভয়ে নীল হয়ে গেছে। আমার সারাটা শরীর ভয়ে ঘেমে উঠল। এমন সময় দেখতে পেলাম একটা হাত সেই বাতিটা তুলে নিয়ে দরজার কাছ পর্যন্ত গেল। তারপর কোমল গলার একটি ডাক শোনা গেল, এসো। আমি অবনীকে বললাম, আয় তো, কোথায় নিয়ে যায় ও দেখি। না না, খেপেছিস? ও আমায় রোজ এভাবে ডাকে, আমি যাই না। আয় আয় বলছি। আমার বড় ভয় করছে। ভয় কি? আজ তো তুই একা নয়, আমিও তো আছি তোর সঙ্গে। আয়। আমি প্রায় জোর করেই ওর হাত ধরে টেনে তুললাম। তারপর দরজার দিকে এগোলাম। দরজার খিল আপনা থেকেই খুলে দরজাটা দুহাট হয়ে গেল। আলো আমাদের পথ দেখিয়ে নিয়ে চলল। সিঁড়ি দিয়ে নিচে নামলো আলোটা। তারপরে নিচের ঘরের দরজার কাছে গেল। যে ঘরে অবনীর ল্যাবরেটরি, সেই ঘরের কাছে এসে থামলো আলোটা। ঘরে তালা দেওয়া ছিল। তালাটা আপনা আপনিই খুলে গেল। আমরা দুজনেই ঘরে ঢুকলাম। বাতিটা টেবিলের উপর রেখে হাতটা অদৃশ্য হয়ে গেল। আর কারো অস্তিত্বই রইল না সেখানে। কি হলো? কথা বলো। কই, কথা বলছো না কেন? বলো তুমি কে? অবনী যেন পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে থাকলো। আমারও হাত পা অবশ হয়ে আসছে। এমন সময় শুনতে পেলাম সেই কিশোরীর কণ্ঠস্বর, আমাকে কেন এখানে নিয়ে এসেছো? আমাকে মুক্তি দাও, আমাকে বন্দি করে রেখো না, তোমাদের দুটি পায়ে পড়ি। কে তুমি? আমি শ্যামা। তুমি কোথায়? কে তোমাকে বন্দি করে রেখেছে? আমাকে দেখতে পাচ্ছ না? এই তো আমি আমি এখানে। কণ্ঠস্বর শুনে ঘরের কোণের দিকে তাকিয়ে দেখলাম সেই কিশোরীর জ্যোৎস্নার মতো হালকা শরীর অন্ধকারে ফুটে উঠল। কি করুণ তার মুখ। সে একটু একটু করে তার ছায়া শরীর নিয়ে অবনীর টেবিলের দিকে এগিয়ে গেল। তারপর ড্রয়ার টেনে একটা খাম বের করে টেবিলের ওপর রাখল। রেখেই আবার মিলিয়ে গেল অন্ধকারে। আমি টেবিলের কাছে এগিয়ে গিয়ে খামটা খুলতেই তার ভেতরে এই কিশোরীর একটা ফুল সাইজের ছবি দেখতে পেলাম। ছবিটার দিকে তাকিয়ে আছি, হঠাৎ দেখলাম ছবির মুখটা কিরকম যেন বিকৃত হয়ে যাচ্ছে। কি বিভৎস দৃশ্য! আরও দেখলাম ছবির গলার ওপর একটা মোটা শক্ত দড়ির দাগ ফুটে উঠছে ক্রমশ। এক সময় ছবির ভেতর থেকে মেয়েটা চিৎকার করে বলে উঠল, এখনো হা করে দাঁড়িয়ে দেখছো কি? আমার কষ্ট হচ্ছে না বুঝি? আমি যে আর সহ্য করতে পারছি না। তোমরা এক্ষুনি এটাকে নষ্ট করে দাও, ছিঁড়ে কুটি কুটি করে আগুনে পুড়িয়ে দাও। তাহলেই তোমার মুক্তি হবে? চিরতরে মুক্তি পাবো আমি যে আমার অস্তিত্ব পৃথিবীতে কোথাও এতটুকু রেখে যেতে চাই না। কিন্তু কেন চাও না? সে তোমাদের জানবার দরকার নেই। শুধু জেনে রেখো, যাদের ওপর অভিমান করে আমি আত্মহত্যা করতে বাধ্য হয়েছি, তাদেরই দেওয়ালে ছবি হয়ে আমি কিছুতেই থাকতে পারবো না। আমি সঙ্গে সঙ্গে ছবিটা ছিঁড়ে ফেলে পুড়িয়ে ফেললাম। অবনীকে বললাম, এই ছবি তোর তোলা? হ্যাঁ।
বছর 2 আগে তোলা। চুচুড়ার হরিবাবুর মেয়ের ছবি ওটা। ওর জন্মদিনে তুলেছিলাম। কিছুদিন আগে হরিবাবু কাঁদতে কাঁদতে এসে আমার হাত দুটি ধরে মেয়ের ছবিটি চাইলেন। জানালেন গত মাসে সামান্য একটু ভুল বোঝাবুঝির ব্যাপার নিয়ে মেয়েটিকে তিনি এবং তার স্ত্রী খুব বকাবকি করেন। তারপরেই বিপর্যয়। মেয়েটি হঠাৎ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। কিন্তু বছর 2 আগে যে ছবি তোলা হয়েছিল সেই ছবি হরিবাবু এতদিন বাদে নিতে এলেন কেন? বছর 2 আগে ছবিটা আমি তুলেছিলাম ঠিকই, তবে ছবি তোলার পর থেকে হরিবাবু টাকা দেওয়ার ভয়ে আমার সাথে আর দেখা করেনি। আমিও ফটোর নেগেটিভ ওয়াশ করে রেখে দিয়েছিলাম। এখন মেয়ের স্মৃতি রক্ষা করার জন্য হরিবাবু ডবল চার্জ দিয়ে ছবিটা নিতে এসেছে। সম্পূর্ণ টাকা দিয়েও গেছে, কিন্তু মুশকিল হলো হরিবাবুর কাছ থেকে টাকা নিয়ে নেগেটিভটা আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর নেগেটিভটা আমি পেলাম, কিন্তু নেগেটিভ থেকে এই ফটো তৈরি করতে গিয়েই যত বিপত্তি। বারবার নেগেটিভের ভেতর থেকে, ফটোর ভেতর থেকে মেয়েটি আমার শাসাতে থাকে, ভয় দেখায়। সেই জন্য নিজের ঘরে ঢোকায় আজকাল আমি বন্ধ করে দিয়েছিলাম। সেই নেগেটিভটা আছে? আছে। দেখি। অবনী নেগেটিভটা আমার হাতে দিতেই আমি সেটাকেও আগুনে পুড়িয়ে দিলাম। তারপর ধীরে ধীরে টর্চের আলোয় পথ দেখে দরজা বন্ধ করে উপরে উঠে এলাম। সারা রাত ঘুম এলো না। সকালবেলা ঘুম থেকে উঠেই অবনীকে বললাম, আজ একবার সময় মতো হরিবাবুকে টাকাটা তুই ফেরত দিয়ে আসবি কেমন? আর বলবি নেগেটিভটা হারিয়ে গেছে। নিশ্চয়ই। এরপরেও অবনীর বাড়িতে আমি দিন 10 ছিলাম, কিন্তু না, সে রাতের পর থেকে আর কোনো উপদ্রবী এ বাড়িতে হয়নি।